নমস্কার, নিউজ রুম লাইভ নিয়ে আমি অতনু রয়েছি আপনার সঙ্গে রাত থেকে 9টায়। এবং নিউজ রুম লাইভের শুরুতে দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবরগুলো তো থাকবেই, তবে তার সঙ্গে আরও একটি গুরুত্বপূর্ণ খবর থাকবে, একটি গুরুত্বপূর্ণ মামলার খবর থাকবে, যে মামলা দিক নির্দেশ করে দিতে পারে সমাজের, যে মামলায় বিচারপতিদের নির্দেশ একটা পথ খুঁজে দিতে পারে সমাজের। কিন্তু সেটা সম্ভব হবে তখনই যদি দুজন বিচারপতির সহমত পোষণ করেন তখন। কিন্তু এখনো পর্যন্ত তারা সহমত পোষণ করছেন না। কি নিয়ে মামলা? বৈবাহিক ধর্ষণ মামলা জানিয়ে দুই বিচারপতির দুই মত। দিল্লি হাইকোর্টের দুই বিচারপতির সুপ্রিম কোর্টে যাওয়ার অনুমতি দিয়েছে দিল্লি হাইকোর্ট। বৈবাহিক ধর্ষণ কি অপরাধ? দুই বিচারপতি দুরকম মত পোষণ করছেন। এ নিয়েই কথা বলবো। আমার সঙ্গে দুই আইনজীবী এই মুহূর্তে স্টুডিও রয়েছেন। আমার সঙ্গে রয়েছেন অরিন্দম দাস আইনজীবী, আমার সঙ্গে সুভাষিস রায় রয়েছেন আইনজীবী, এবং আমার সঙ্গে ভার্চুয়ালি এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে রয়েছেন শাশ্বতী ঘোষ, অধ্যাপক শাশ্বতী ঘোষ। শাশ্বতীদির সঙ্গে কথা বলবো, তবে তার আগে আইনের জায়গাটা একটু বুঝে নেওয়ার চেষ্টা করব। বৈবাহিক ধর্ষণ অপরাধ কিনা তা নিয়ে দুরকম মত বিচারপতির। সব কিছু শোনার পর, আইনজীবীদের সব কিছু শোনার পর দুরকম মত দিচ্ছেন তারা কেন? তার মানে তারা কি দুরকম ন্যারেটিভে সম্মতি দিচ্ছেন? যে ন্যারেটিভ বলে বৈবাহিক ধর্ষণ অপরাধ এবং যে ন্যারেটিভ বলে বৈবাহিক ধর্ষণ অপরাধ নয়। শুরু করব সুভাষিস দাকে দিয়ে। সুভাষিস দা, বৈবাহিক ধর্ষণ এটা বেশ কিছুদিন ধরেই আমাদের সমাজে আলোড়ন করছে। বিশেষ করে যারা মহিলারা, সেই মহিলারা যখন তাদের অধিকারের দাবিতে সরব হচ্ছেন তখন কিন্তু এই কথাটা এসছে। একটা জিনিস খুব বুঝতে হবে যে আমরা যে সমাজ থেকে, যে পরিবেশ থেকে উঠে এসেছি, আমাদের পারিপার্শ্বিক এটা আমাদের মনটাকে কন্ট্রোল করে। এবং এখানে দুদিকে দুরকম মত আছে। একটা হচ্ছে স্ত্রীর অমতে স্বামী যদি তার সঙ্গে শারীরিকভাবে সম্পর্ক করেন এবং জোর করে করেন, সেটা হচ্ছে নারীর ইচ্ছা অনিচ্ছাকে দমন করে। সেখানে কিন্তু পুরুষতান্ত্রিক সমাজের একটা ব্যাপার প্রকাশ পায়। পাশাপাশিভাবে একটা জিনিস আছে, অনেক ক্ষেত্রেই আজকাল দেখা যাচ্ছে বিভিন্ন আইনে যেমন অপপ্রয়োগ হচ্ছে, মহিলাদের সুরক্ষিত করার জন্য যে সমস্ত আইন প্রণয়ন হয়েছে, বেশিরভাগ মহিলা সে আইনের সুযোগ পাচ্ছে না। কিছু মহিলা তাদের শিক্ষা দীক্ষা সমাজের অবস্থান নিয়ে সেটাকে একটু অন্য পথে ব্যবহার করছেন, আমরা ভুরি ভুরি দেখতে পাচ্ছি। সেই ক্ষেত্রে কিন্তু যে মহিলা চান যে স্বামী বা শ্বশুর বাড়িকে বিভিন্নভাবে অপদস্থ করতে, তিনি এটাকে হাতিয়ার করতে পারেন। সেই পরিপ্রেক্ষিতে বাস্তব আমাদের দেশে বিয়ে বা বিবাহ কিন্তু অন্য কনসেপ্টে চিন্তা করা হয়। এটা বলা একটা আমাদের সামাজিক বন্ধন, একটা বন্ডিং বিটুইন দ্য টু পার্সনস। এই বন্ডিংয়ের ব্যাপারটা আমাদের কিন্তু আইনি একটা ব্যাপার এসে আছে, কিন্তু সামাজিক যে ব্যাপার সেটা কিন্তু একটা বিশালভাবে চিন্তার ব্যাপার আছে। কারণ আজকে যদি সব কিছু আইন দিয়ে হয়, এবং যেটা অনেকেই উদাহরণ দেয়, বিয়েতে সকালবেলা বিদেশে সকালবেলা বিয়ে করলে রাত্রিবেলা মনে হলো যে আমার ঠিক হলো না, পরের দিন সকালে ডিভোর্স ফাইল করতে পারবে। আমার দেশে কিন্তু সেটা নেই। আমার দেশে বিভিন্ন জাজমেন্টে বিভিন্ন হাইকোর্ট বিচারপতি বলছে যে না, তোমার এই পুতুল খেলা নয়, তুমি সকালবেলা পুতুল খেলে মনে হল বিকেলে খেলবো না, আমি খেলবো না, সেটা হতে পারে না। এই কনসেপ্টটা কিন্তু আছে। সামাজিক বন্ধন থাকা হচ্ছে, এবং পাশাপাশি দুটো পরিবার, বিশেষ করে সব নিয়ে বিচার করতে হবে। কিন্তু এটা বাস্তব যে অনেক মহিলারা তাদের বিভিন্ন কারণের আপত্তি থাকা সত্ত্বেও, অনিচ্ছা থাকা সত্ত্বেও, স্বামীরা বলপূর্বক স্বামী এই শব্দটা জোর দিয়ে তার অনিচ্ছাটাকে উপেক্ষা করে শারীরিক সম্পর্ক করেন। ঠিকই ঠিকই এই জায়গাটা খুব চিন্তার ব্যাপার। নিশ্চয়ই নিশ্চয়ই সুভাষিস দার ঠিক যে জায়গা থেকে শেষ করলেন সেই জায়গা থেকে যদি আমি শুরু করতে বলি অরিন্দম দাকে, যে এটাও তো সত্যি যে ভাবনা চিন্তা সমাজের যে স্তরের কথা সুভাষিস দা বলছেন, সেই সব কিছু মাথায় রেখেই দুই বিচারপতি তাদের রায় দেওয়ার কথা ভেবেছেন, বা দুই বিচারপতি তাদের ভার্ডিক্টের জায়গায় এসেছেন। তারপরেও তো দুজনে এক জায়গায় আসতে পারছেন না। দেখুন, প্রথম কথা হচ্ছে এই বিবাহ রিলেটেড যে কোনো ইস্যু, এটা একটা সামাজিক দিকও আছে, শুধু আইনি দিক নেই।
কারণ একটা সমাজ, যেটা দাদা বললেন সুভাষিস দা, সামাজিক দিকটাকে আমাদের গুরুত্ব দেখতে হবে। আর প্রথম কথা হচ্ছে আমরা যেটা দেখি যে আজকে ধরুন, আজকে যদি এটাকে মানে ভ্যালিডিটি দিয়ে দেওয়া হয় যে জোরপূর্বক যদি তার স্ত্রীর সঙ্গে কেউ সম্পর্ক করে, এটা প্রমাণ করা খুব টাফ। কেন আমরা নর্মালি যেটা দেখি, একটা ইনিশিয়াল হ্যারাসমেন্ট হয়। কারণ আপনি যদি আজকে কোথাও একটা কেস রুজু করেন, তাহলে তো ইনিশিয়ালি আপনার উপর একটা আসবেই, কিন্তু পরে যদি ট্রায়ালে দেখা যায় যে সেটা ঠিক ভুল, এই যে প্রমাণ করা সাপেক্ষ, কেন আমরা জানি বিচার ব্যবস্থা সবকিছু প্রমাণের উপর চলে, তাহলে আপনি প্রমাণটা করবেন কি করে? তাহলে এই যে ডাউট, বেনিফিট অফ ডাউটটা কে পাবে? আজকে দুই বিচারপতি দুটো মত আনছেন কেন? একটা হচ্ছে আপনার ফ্রিডমের কথা আসছে, আপনার ইকুয়ালিটির কথা আসছে। অন্যদিকে যে আইনটা এখন আছে বর্তমানে, যেখানে জোরপূর্বক যদি কেউ করেও সেটাকে কিন্তু রেপ হিসেবে কনসিডার করা হয় না। কালকে যদি কোনো কোর্ট, ধরুন আজকে যেটা আপনি বললেন যে এই বিচার যে হচ্ছে, এটা দিল্লি হাইকোর্ট অলরেডি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে গেছে বিষয়টা। তো সুপ্রিম কোর্ট যেটা ডিসাইড করবে, আমার মনে হয় সিঙ্গেল বা লার্জার বেঞ্চও হয়তো এই বিষয়টা যাবে। কিন্তু যদি কালকে দেখা যায় যে এইটাই রায়টা স্থাপন হলো, যদি আমরা আজকে তর্কের খাতিরে ধরে নিই যে না, ম্যারিটাল রেপ একটা ক্রাইম, তাহলে কিন্তু আমাদের সমাজ ব্যবস্থাটা অনেক বাজেভাবে ভেঙে যাবে। কেন? দুটো দিকে আপনাকে দেখতে হবে। নারী স্বাধীনতা যেরকম আমরা নিশ্চয়ই চাই, তেমনই ভাবে যে অপব্যবহার, যেটা দাদা বললো সুভাষিস দা, অপব্যবহার, সেটা আপনি আটকাবেন কি করে? কারণ আজকে যেটা আমরা দেখেছি, আগে 498A ছিল, কিন্তু আজকে সেই 498টাকেও কিন্তু আজকে বিচার ব্যবস্থার মাধ্যম দিয়ে কিন্তু অনেকটা লঘু করা হয়েছে। কারণ কি? কারণ দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম ক্ষেত্রে সেটা অপব্যবহার হয়েছে। আসল প্রবলেমটা হচ্ছে যাদের জন্য এই আইনটা প্রণয়ন করা হচ্ছে, তারা কিন্তু সুবিধাটা পায় না। কিছু সংখ্যক যারা এই আইনটা বোঝে বা ব্যবস্থাটা আনতে পারে, তারা সেটা মিসইউজ করে ফেলে। তাহলে এই বিচারটা কে করবে? আর এই যে একটা ধারা যদি আজকে তৈরি হয়, তাহলে কিন্তু প্রচুর লোক কিন্তু এই সমস্যার সম্মুখীন হবে। আর সেই সম্মুখীন যদি হয়, তাহলে আমাদের যে সোশ্যাল বন্ডিং, অর্থাৎ আমরা যদি বলি এখন আমরা নিউক্লিয়ার ফ্যামিলিতে বিলং করি, মানে আগে আমরা একান্নবর্তী পরিবার, এখন না নেই বললেই চলে, তাহলে সেই বন্ডিংটাও যদি চিড় ধরে যায়, তাহলে সমাজ ব্যবস্থা কোথায় গিয়ে দাঁড়াবে? ঠিক শাশ্বতী, দুটো বিষয় খুব জরুরি। এক হচ্ছে একটা বন্ডিং এর কথা, অরিন্দমদা বলছিলেন একটা বন্ডিং এর কথা, যে বন্ডিংটা মজবুত রাখা খুব জরুরি, এবং সেই মজবুত রাখার কাজটা বা ব্যালেন্স করার কাজটা দুজনকেই সমানভাবে করতে হয়। আবার পাশাপাশি এটাও সত্যি, যিনি আইন সম্পর্কে জানেন না, তিনি সেই আইনের সুবিধা পেতে পারেন না, আর যিনি আইন সম্পর্কে জানেন, তিনি আইনের অপব্যবহার করতে পারেন। অপব্যবহার রোখা জরুরি, কিন্তু জাস্টিস দেওয়াও তো জরুরি, নয় কি? আচ্ছা, আমি আশা করছি আপনি কারোকে ইন্টারাপ্ট করেননি, আমাকেও করবেন না। প্রথম কথা হচ্ছে যে যখন অপব্যবহারের প্রশ্নটা আসছে, অপব্যবহারের আশঙ্কা থেকে গিয়ে তো সব থেকে বড় আশঙ্কা মনে হচ্ছে এই যে 498 এর অপব্যবহারের প্রশ্ন এলো। 498 এর অপব্যবহার আপনারা জানেন, আপনি যে কোনো নারী সংগঠনের কাছে যান, তাদের কাছে যারা কোনো সমস্যা নিয়ে আসেন, সেই সমস্যা নিয়ে আসার 1% মাত্র মেয়ে বলতে চান যে শেষ পর্যন্ত 498 এ করবেন। কারণ যার মনের ভেতরে 498 এ করলে, তারা জানেন যে তাদের আর ওই বাড়িতে ফেরার কোনো জায়গা থাকে না। কারণ আপনারা জানেন না যে 498 আইনজীবীরা জানেন 498 এ করলে আইন আদালতে দাঁড়িয়ে বলতে হয় হুজুর ধর্মবতার আমি মিথ্যে কথা বলেছি, আমি এই মামলা তুলতে চাই, এই মামলা তোলা যায় না, ওটা স্টেট ভার্সেস কেস। কাজেই যে মেয়েরা শেষ পর্যন্ত এই ধরনের অভিযোগ নিয়ে যাবে, তাদের অভিযোগের একটা সারবত্তা আছে, এটা ধরে নিতে হবে। কারণ যারা বলছেন অপব্যবহার হবে, আইন লাগু চালুই হলো না, তার আগে থেকে অপব্যবহারের ধুয়ো উঠে গেল, তার আগে থেকে পরিবার রাখবে কে, সমাজ রাখবে কে, তার ধুয়ো উঠে গেল। অধিকাংশ ক্ষেত্রে আমরা যদি জানি যে মেয়েটি শেষ পর্যন্ত আদালতে দাঁড়িয়ে বলছে হুজুর ধর্মবতার আমার স্বামী আমার ইচ্ছার বিরুদ্ধে আমার সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হন, তার উপর যত মানুষ ধুয়ো তুলবে, সমস্ত কোর্টে দাঁড়িয়ে মজা দেখতে আসবে কোন মেয়ে মানুষটা আজকে কোর্টে দাঁড়িয়ে বলছে, তার শিক্ষা দীক্ষা যাই হোক, সেখানে আইনজীবী থেকে শুরু করে সবাই কিন্তু মজা দেখতে আসবে। কাজেই সেই মজা পেরিয়ে যে এক মুঠো মানুষ মেয়ে শেষ পর্যন্ত সাহস করে এই কথাটা বলবে, তাদের কথার কতটা সারবত্তা আছে সেটা দেখাটা জরুরি। এবং কে অপব্যবহার করবে, অপব্যবহারের ধুয়ো তুলে ভয় দেখানোটা অনেক কম জরুরি। কারণ এখানে মনে রাখবেন যে যারা শেষ পর্যন্ত এই কথাটা বলবেন, কারণ
যতদূর আমি দেখলাম যে এবার এটা তিনজনের বেঞ্চে, এটা তিনজনের ডিভিশন বেঞ্চে রেফার করা হয়েছে, এবং করুণানন্দী ইত্যাদিরা যারা এরকম অনেকগুলো পিটিশন করেছে, অনেকগুলো পিটিশনের একসঙ্গে বিচার করার জন্য তারা বলেছিলেন আজকে সবে 2:15 সময় এই রায় এসছে, এবং রায়ে দেখা যাচ্ছে দুজন বিচারপতি দুদিকে অবস্থান করছেন। দুদিকে অবস্থান করার ফলে আজকে সত্যিকারের কোন দিকে লোকেদের মতামত থাকবে, সেই জন্য তারা ডিভিশন বেঞ্চের কাছে গেছেন, এবং একজন বিচারপতি তিনি পুরো নিজেদের হাত ধুয়ে বলে ফেলেছেন এবার সুপ্রিম কোর্টে যাওয়ার অনুমতি দেওয়া হলো। একজন বিচারপতি, যে দুজন ছিলেন, যে রাজীব সাবধান এবং বোধহয় আরেকজন হরিহরন বা এই ধরনের নামের দুজন বিচারপতি, তারা দুজন কিন্তু ওই দু জায়গা থেকে বলেছেন, দুজন দুরকম অভিমত রেখেছেন। এবং এটাই হয়তো এই বিষয়ে যে যদি বিচারপতিরাই দুভাগে বিভক্ত হন তাহলে সারা সমাজ কতটা বিভক্ত হতে পারে সেটা এটার থেকেই বোঝা যায়। কাজেই এখান থেকে আমরা অবশ্যই অপেক্ষা করব যে পরবর্তী কি রায় আসে, কারণ যেটা বলা হচ্ছে যে সম্মতির বাইরে যদি আমরা 375 বলি, যে কোনো ক্ষেত্রে সম্মতি বাইরে শারীরিক সম্পর্ক হচ্ছে এক ধরনের ক্যাটেগরি রাখছি, শুধুমাত্র বিয়ে হয়েছে বলেই ক্যাটেগরিটা ভাগ হয়ে যাবে, সেটা আইনের দিক থেকে সমতা হলো না। এবং এইটা মনে রাখতে হবে যে মহিলা আজকে আদালতে, ভরা আদালতে দাঁড়িয়ে বলবেন, তাকে কতটা তারপর সামাজিক বিচ্ছিন্নতা, সামাজিক হেনস্থার শিকার হতে হবে হয়েও তিনি আজকে বলতে আসছেন, সেই কথাটা আমি কিন্তু সবাইকে একটু মনে রাখতে বলবো। দিদি ধন্যবাদ, ধন্যবাদ দিদি। হ্যাঁ শুভাশিস স্যার, একটা জিনিস যেটা বলছি, শাশ্বতী যে কথাগুলো বলবো সেটা একদিকে, আর একটা বাস্তবটা হচ্ছে যে আর একটা 490 এর সঙ্গে একটা যে ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট এসছে, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা দিয়ে আমি বলতে পারি আইনটা শুধু হচ্ছে যা লেখা যায় না, যারা আইন কিনতে পারে, যাদের টাকা আছে, যারা বিভিন্ন এক্সপার্ট আইনজীবী নিয়োগ করতে পারে, তারা এটা কি করে ইউজ করছে। এবং ভরা আদালতে আমি আপনাকে বলছি, আমার অভিজ্ঞতা বলছি, ঝরঝর করে কেঁদে ফেলবে। এখানে আমাদের সিনেমায় দেখেছি, খবর পাই যে কান্না সিন করতে গেলে গ্লিসারিন দিতে হয়, দিকে জল আনতে হবে। আমি আপনার দায়িত্ব নিয়ে বলছি, আমি দেখেছি গ্লিসারিন দিতে লাগবে না, অটোমেটিক জল চলে আসবে। এটা হচ্ছে কোর্টকে ওটা কনভিন্স করার চেষ্টা আছে, এটা আছে। কিন্তু আরেকটা হচ্ছে মহিলাদের, আমি এটাও পেয়েছি যে মহিলাদের বিশেষ সময় যেখানে তাদের প্রাইভেসি দরকার, সেই সময় স্বামী তার স্বামিত্ব ফলিয়েছে, এবং সেই পরিস্থিতি সে মহিলা অভিযোগ করছে, কষ্ট পাচ্ছে, দুঃখ পাচ্ছে, সেটাও কিন্তু চিন্তা করার কথা। আমি বলছি অপব্যবহারটা মহিলারা করে না, সবাই করে। ব্যবহার অপব্যবহার নিয়ে বিতর্ক চলবে, বিতর্ক চলবে। হ্যাঁ, আমি একটা খুব সংক্ষেপে একটা জিনিসই বলবো যে আজকে একটা বিচার ব্যবস্থার মধ্যে যে আইনের প্রয়োগ সেটা নিয়ে আলোচনা হতেই পারে, বিকজ আলোচনা করেই আমরা নতুন নতুন জায়গায় আসি। কিন্তু এটা যারা আজকে বলছে যে 375(2) নিয়ে এত আলোচনা হচ্ছে, মানে বৈবাহিক ধর্ষণটাকে লিগ্যাল করা হোক না করুক, এতদিন তো 375(2) ছিল, তাহলে তাতে কার কি ক্ষতি হচ্ছে সেটাও তো আমাদেরকে বিচার করতে হবে। একটা এক্সিস্টিং আইনকে আমি চেঞ্জ করতে চাইছি, তাহলে সমাজের বৃহত্তর মানুষ কিভাবে রিয়াক্ট করছে সেটাও তো আমাদের দেখতে হবে। কেন যে আইনটা ছিল তাতে কি আমাদের তাহলে খুব ক্ষতি হয়ে গেছে এতদিন, এটাকে আমরা বলতে চাইছি, সেটা কিন্তু ভাববার বিষয়। ঠিকই ঠিকই শাশ্বতী ঠিক অসম্ভব কিছু ভালো জায়গা আপনি পিন করেছেন, যে বিষয়গুলো নিয়ে আমাদের পরবর্তীতে চর্চা করতেই হবে। তার কারণ ব্যবহার আর অপব্যবহার বা ব্যবহারের সুযোগ পাওয়া না পাওয়া, এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিক, আমাদের সমাজ এখনো যেখানে দাঁড়িয়ে রয়েছে তাতে মানুষ প্রথমে আগে বেশিরভাগ মানুষ দেখতে যাবেন যে তিনি কে, যিনি এই আবেদন করছেন, যিনি মামলা করছেন, যিনি বলছেন তিনি বৈবাহিক ধর্ষণের শিকার। এখান থেকে বেরোনোটা সবার আগে জরুরি। আইন তো আইনের জায়গায় আসবেই, তবে যেহেতু আজ এরকম একটি বিষয়, সেই জন্য এই বিষয়ে আপাতত আমরা এখানেই রাখছি। দেখা যাক আইনের পথে কোথায় চলে, এবং অবশ্যই সমাজকে তো বদলাতেই হবে, যেরকম আপনি বললেন। শাশ্বতীদিকে ধন্যবাদ জানাবো, এবং শুভাশিস এবং অরিন্দম দাকে ধন্যবাদ জানাবো। এবং কেন এই প্রসঙ্গের অবতারণা খুব সংক্ষেপে আপনাদের একটু দেখিয়ে দিতে চাইব। দিল্লি হাইকোর্টে আজ দুই বিচারপতির মধ্যে কি কথা হলো, কোথায় রায় দিতে গিয়ে সমস্যা হলো।
বৈবাহিক ধর্ষণ নিয়ে নানা জনের নানা মত। দিল্লি হাইকোর্টও বৈবাহিক ধর্ষণকে অপরাধ ঘোষণা করা হবে কিনা তা নিয়ে দ্বিধা বিভক্ত। বুধবার দিল্লি হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দুই বিচারপতি ভিন্ন মত পোষণ করেন। বিচারপতি রাজীব সাকধের মতে বৈবাহিক ধর্ষণ অপরাধ, বিচারপতি সি হরিশঙ্করের মতে অপরাধ নয়। বিচারপতি রাজীব সাকধের পর্যবেক্ষণ, ভারতীয় দণ্ডবিধির 375 ধারার ব্যতিক্রম 2 অসাংবিধানিক। এতে বলা হয়েছে স্ত্রীর সঙ্গে স্বামী জোর করে শারীরিক সম্পর্ক করলে তা ধর্ষণ নয়, যদি না স্ত্রীর বয়স 15 বছরের কম হয়। বিচারপতি সাকধেরের সঙ্গে একমত নন বিচারপতি সি হরিশঙ্কর। দিল্লি হাইকোর্টের ডিভিশন বেঞ্চে টানা 4 মাস ধরে চলছে শুনানি। মামলা হয় 2015 সালে। দুটি স্বেচ্ছাসেবী সংস্থা আলাদাভাবে পিটিশন দাখিল করে এই মামলায়। তাদের দাবি বৈবাহিক ধর্ষণও অপরাধ। গত 7ই জানুয়ারি থেকে দৈনিক শুনানি হয় দিল্লি হাইকোর্টের ডিভিশন বেঞ্চে। গত 21শে ফেব্রুয়ারি এই বেঞ্চ রায়দান স্থগিত রাখে। বুধবার ছিল এই মামলার রায়দান, কিন্তু দুই বিচারপতি একমত না হওয়ায় মামলা ঝুলেই রইল। আবেদনকারীদের সুপ্রিম কোর্টে যাওয়ার অনুমতি দিয়েছে দিল্লি হাইকোর্ট। দিল্লি হাইকোর্টের দুই বিচারপতির ভিন্ন মত পোষণ করলেও এবছরেই বৈবাহিক ধর্ষণ নিয়ে কড়া মন্তব্য করে কর্ণাটক হাইকোর্ট। বলে স্ত্রীর অসম্মতিতে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করলে সেটা ধর্ষণ ছাড়া অন্য কিছু নয়। নিউজ 18 বাংলা। আলিপুরদুয়ারে একটি খবরে নজর রাখতে হবে। এক নাবালিকার মৃত্যু ঘিরে চাঞ্চল্য। পরিবারের অভিযোগ, শ্লীলতাহানির পর নির্যাতনের জেরেই মৃত্যু হয়েছে। কোথাকার ঘটনা? আলিপুরদুয়ারের সাতালি চা বাগানের ঘটনা। এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। রাজকুমার প্রতিনিধি আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। রাজকুমার, একটু বিস্তারিত জানতে চাইবো, ঠিক কি হয়েছিল এখনো পর্যন্ত? প্রত্যক্ষদর্শীরা কি বলছেন, প্রতিবেশীরা কি বলছেন, কি হয়েছিল? দেখো, যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে যে 28শে এপ্রিল একটা ঘটনা ঘটে। কালচিনি ব্লকের যে সাতালি চা বাগান আছে, সেই সাতালি চা বাগান এলাকার বাসিন্দা এই যে নাবালিকা মেয়েটি, তার প্রতিবেশী এক যুবক তাকে ডেকে নিয়ে গিয়ে কিন্তু তাকে শ্লীলতাহানির চেষ্টা করে বলে প্রাথমিকভাবে জানা যায়। এবং যখন এই কাণ্ডটি ঘটে তখন কিন্তু ওই নাবালিকা মেয়েটি ওই যে প্রতিবেশী যুবক, 25 বছরের যুবক যার নাম হচ্ছে সৌরভ এক্কা, তার হাতে কামড়ে দেয়। এবং কামড়ে দেওয়ার পর সেখানে মারপিট হয়। লাঠি দিয়ে যুবকটি কিন্তু এই মেয়েটির মাথাতে আঘাত করে। এবং আঘাতের পরে কিন্তু মেয়েটিকে সেদিন স্থানীয়ভাবেই কিন্তু ওই ছেলেটি, ওই যুবককে, অভিযুক্ত যে যুবক যাকে পুলিশ গ্রেপ্তার করেছে, সেদিন তাকে ট্রিটমেন্টও করিয়েছে এবং বাড়ির লোকজনও তাকে স্থানীয় যে চিকিৎসক আছে, চিকিৎসকের কাছে তাকে ট্রিটমেন্ট করায়। কিন্তু 28 তারিখের পর কিন্তু মেয়েটার অবস্থার যে উন্নতি হয়নি, অবনতি হয়। এবং অবস্থার অবনতি হলে গতকাল অর্থাৎ মঙ্গলবার বিকেল বেলা তাকে কালচিনি ব্লকের যে ব্লক হাসপাতাল, যেটা লতাবাড়ি গ্রামীণ হাসপাতাল, সেই গ্রামীণ হাসপাতালে কিন্তু তাকে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় এবং রাত্রেবেলা ওই মেয়েটির মৃত্যু হয়। পুলিশ এই ঘটনাটা হাসপাতাল সূত্রে গতকালকেই জানতে পারে। জানার পর ঘটনার তদন্ত শুরু করে এবং তদন্ত শুরু করে যে অভিযুক্ত যুবক তাকে গ্রেপ্তার করেছে। এবং মেয়েটির মৃতদেহ আজকে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে ময়নাতদন্ত হয়েছে। পুলিশ ময়নাতদন্তের জন্য অপেক্ষা করছে। এবং মেয়েটি কি ধরনের নির্যাতনের শিকার হয়েছিল, কি অভিযোগ মৃত নাবালিকার আত্মীয় কি বলছেন, একটু শুনো। डॉक्टर ने बोला हमको भी पता नहीं था क्या हुआ नहीं हुआ बोल के, लेकिन टॉर्चर किया गया है बोल के बोल रहा था। डॉक्टर पूछ रहा था हमको कि कुछ ऐसा कुछ घटना हुआ है, लड़ी झगड़ा हुआ है बोल के। नहीं सर, ऐसा तो नहीं हुआ है बोल के मैंने बोला। डॉक्टर तो बोला इसके साथ अत्याचार हुआ है, कोई मारपीट हुआ है। आप लोग क्या चाहते हैं, जो घटना किया उसको क्या सजा मिले? जी हाँ, उसको तो सजा मिलना चाहिए, लेकिन कंप्लेंट किया आप लोग थाना में? कंप्लेन किया है। পুলিশ সুপার কি বলছেন? 28 তারিখ মেয়েটা ছেলেটার বাড়ির কাছে গিয়েছিল সম্ভবত। ও এখানে মলেস্টেশন বা সেক্সুয়াল অ্যাসল্ট, এটা বলা খুব টাফ। এরকম একটা ঘটনা ঘটেছে বলে আমরা কমপ্লেন্ট পেয়েছি, সেটাতে লেখা আছে মলেস্টেশন। এবার অ্যারেস্ট করে পক্সো এবং মার্ডার কেস আমরা রুজু করে ছেলেটাকে কোর্টে পাঠানো হয়েছে। দিনের পর দিন আলুর দাম বেড়ে চলেছে। চন্দ্রমুখী বা জ্যোতি, এবং এই আলুর দাম কমাতে একরকম পেট্রোল বোমা দিলীপ ঘোষের, এভাবে বলা যেতেই পারে। আলুর দাম বৃদ্ধি নিয়ে বেনজির আক্রমণ। বিজেপির সর্বভারতীয় সভাপতি কি নিদান দিলেন, শুনুন। 90 টাকার পেট্রোল যদি 100 টাকা হয়, 115 টাকা হয়, কত দাম বাড়লো? 20% বেড়েছে, 25% বেড়েছে। আর আলু 18 টাকাটা 36 টাকা হয়েছে, 100% বেড়েছে। আরে আলু তো রোজ খাই, সবাই খায়, পেট্রোল তো খায় না কেউ। নেতাদের ধরে পেছনে একটু পেট্রোল দিয়ে দিন, তখন দৌড় মারবে দেখো।
আমরা ছোটবেলায় গরমাঝিলের পুকুরের পেছনে পেট্রোল দিতাম। কি দিয়েছেন নবীন? কেমন দৌড় মারে? আর দিন আসছে টিএমসির নেতাদের পেছনে পেট্রোল দেওয়া হবে, সেই পেট্রোল নিয়ে দৌড় মারবে, আর লোক জিজ্ঞেস করবে কেমন মজা পেট্রোলের দাম বাড়ানো। কিভাবে দেখছে তৃণমূল? দিলীপের মন্তব্য কুরুচিপূর্ণ, আইনত ব্যবস্থা নেওয়া উচিত দাবি কুণাল ঘোষের। পেট্রোল ডিজেলের দাম বাড়ায় সব জিনিসের দাম বেড়েছে, বাজারের দামের দিকে নজর রাখা হচ্ছে দাবি তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদকের। অত্যন্ত কুরুচিকর এই ধরনের কথাবার্তা। এটা তো কোনো সুস্থ রাজনীতির কথা নয়। এটা কোথায় নামছেন তিনি? পেট্রোলের দাম বাড়াচ্ছে কেন্দ্র, পেট্রোল ডিজেল রান্নার গ্যাস, তার সঙ্গে ওপাশে অন্যদিকে যোগ হচ্ছে ওষুধ, মানুষের কৃষকের সার তো বাড়ছে। তো সেই ডিজেল বাড়া মানে শুধু যাত্রী পরিবহন নয়, পণ্য পরিবহন, সমস্ত কৃষি পণ্যের দাম বাড়ছে, বাজারে আগুন লাগছে। এটা তো বারবার বলা হচ্ছে। নিশ্চিতভাবে যা যা করার বাজারে নজর রাখছেন, ব্যবস্থা নিচ্ছেন। এখন দিলীপ ঘোষ যদি এই ধরনের কথা বলেন, এটা তো অফিসিয়ালি আইনত এর ব্যবস্থা নেওয়া উচিত। অ্যাকচুয়ালি সকালবেলা উঠে দাঁত মাজার সময় আয়নায় যে মুখটা দেখেন, সেই প্রাণীটার কথা ওনার মনে পড়ে যায়। উনি যেটা আয়নায় দেখেন সেইটা বলে ফেলেছেন। এই মন্তব্য কুরুচিপূর্ণ এবং এর ফলে মানুষ এই জন্যই বিজেপিকে প্রত্যাখ্যান করবে দাবি করছেন শ্যামল সাঁতরা। দৃষ্টি আকর্ষণের জন্যই এরকম মন্তব্য দিলীপ ঘোষের, দাবি করছেন তৃণমূল বিধায়ক শ্যামল সাঁতরা। এটা আমরা প্রশাসনিক দিক দিয়ে অবশ্যই পদক্ষেপ নেওয়ার কথা আমরা বলবো, কারণ বিজেপির যে কালচার কোন জায়গায় পৌঁছেছে সেটা পরিষ্কার সাধারণ মানুষ আজকে বুঝতে পেরেছেন। এই ধরনের কুরুচিকর মন্তব্য করার জন্য ভারতবর্ষের মানুষ তথা বাংলার মানুষ বিজেপিকে প্রত্যাখ্যান করবে আরও বেশি পরিমাণে। তারা মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য এই ধরনের কুরুচিকর মন্তব্য করে লাঞ্ছিত হওয়ার চেষ্টা করছেন। সুতরাং স্বাভাবিকভাবে তারা যে একটা খারাপ জায়গায় রয়েছে সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে। দিলীপের এই মন্তব্যের পর টুইট তথাগত রায়ের। মন্তব্যের সমালোচনায় বিজেপি নেতা লিখছেন, বাঁকুড়ার মাচানতলায় দিলীপ ঘোষ কি বলেছেন তৃণমূল নেতাদের পিছনে পেট্রোল দিতে? ছোটবেলায় নাকি ওরা কুকুরের পিছনে ওরকম করতেন। আজ ওর কথা শুনে যদি তৃণমূলের বদমাইশটা বিজেপি কর্মীদের এরকম করে, উনি তো সিকিউরিটি পরিবৃত হয়ে থাকেন, কিন্তু সাধারণ কর্মীদের কি হবে? পুলিশ তো চুপ করে থাকবে। এরপরেও লিখেছেন, ভেবেছিলাম আর কিছু বলবো না, কিন্তু বলতেই হলো। এসব কথা লোকে কোনো অঞ্চল নেতার কাছ থেকে কষ্টের সৃষ্টি নিতে পারে, কিন্তু বিজেপির এক সর্বভারতীয় সহসভাপতির কাছ থেকে নেবে কিভাবে? রান্নার তেল থেকে শুরু করে নুন, খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধি গত 10 বছরের রেকর্ড ভেঙেছে। কেন্দ্রের উপভোক্তা বিষয়ক মন্ত্রক 22টি খাদ্যপণ্যের দামে নজরদারি করে এবং সরকারের হিসেব বলছে এই 22টি খাদ্যপণ্যের মধ্যে 9টির মাসিক গড় দাম গত মাসে অর্থাৎ এপ্রিলে রেকর্ড ছাপিয়ে গিয়েছে। 2012 পর থেকে খাদ্যপণ্যের রেকর্ড মূল্যবৃদ্ধি, আর এই মূল্যবৃদ্ধির পিছনে অর্থনীতিবিদদের অনেকে জ্বালানির দাম বৃদ্ধির কারণও দেখছেন। মার্চ থেকে এপ্রিল ডিজেলের দাম 9.7% বেড়েছে, ফলে পণ্য পরিবহনের খরচও বেড়েছে। পেট্রোলের দাম বেড়েছে 8.9%। গত এক বছরে 16% বেশি পেট্রোলের দাম আর ডিজেলের দাম 19% বেশি, এবং রান্নার গ্যাসের দাম 17% বেশি বেড়েছে, যার প্রভাব তো বাজারে পড়বেই। অর্থনীতিবিদরা তা বলছেন, এবং যারা নিয়মিত বাজার করতে যাচ্ছেন তারা তা হাড়ে হাড়ে টের পাচ্ছেন। যদি আলুর কথাই বলা যায়, তাহলে জ্যোতি বলুন বা চন্দ্রমুখী, এখন যা আলুর দর, এই আলুর দর গত 2 মাসেও এত ছিল না। অন্তত গত এক সপ্তাহে আলুর দর যেভাবে বেড়েছে, যারা বিক্রি করছেন তারা বুঝছেন দাম বেড়েছে, কিন্তু তারা কি বলছেন? আর যারা কিনতে আসছেন তাদের তো একরকম মাথায় হাত। আগেকার যে স্টোরের আলুগুলো ছিল ওগুলো 16 টাকা 18 টাকা এইভাবে বিক্রি হচ্ছিল, কিন্তু আবার এদের নতুন আলু যেগুলো উঠে কিন্তু এবছরে শুরু থেকেই 18 টাকা 16 টাকা 20 টাকা হতে শুরু হয়ে গেল, আর তারপর থেকে ক্রমশ বেড়েই চলেছে। এখন জ্যোতির দাম হয়ে গেল 28-30, আর যে 1 নম্বর চন্দ্রমুখী যেটা আজকের বাজার আছে ওটার দাম হলো 50 টাকা কিলো। যেভাবে আলুর দাম বাড়ছে তাতে করে সংসার চালানো সমস্যা হয়ে যাচ্ছে। অনেকটাই গরম যা লাগছে তাতে
মানে বান্ডল দেওয়ার মতো পজিশন রাখছে না। গরিব মানুষ, মধ্যবিত্ত মানুষরা ডাল আলু সেদ্ধ ভাত যে কথাটা আছে না, সেই রেওয়াজটা বোধহয় থাকবে বলে মনে হয় না। মানে এখানে শুধু এই আলু পেঁয়াজ নিতে গিয়েই মানে বাজেট শেষ হয়ে যাচ্ছে। সাধারণ মধ্যবিত্তের অবস্থা চিরকালই শোচনীয়, আরো শোচনীয় হচ্ছে। 30 টাকা 40 টাকা লোকে আলু কেউ কিনে খাবে? গরিব মানুষ বলুন, সবই তো আমাদের তো 70% 80% গরিব মানুষ। এত দামের কেউ কিনে খেতে পারবে? মাংসের ঝোলে আলু না আলুর ঝোলে মাংস। রাজ্যের কৃষিমন্ত্রী কি বলছেন? রাজ্যের কৃষিমন্ত্রী বলছেন যে হ্যাঁ, আলুর দাম বেশি, মানছেন, নজরদারি করতে হবে, তাও মানছেন। উৎপাদন 130 লাখ টন মেট্রিক টনের কাছাকাছি হয়েছে, যেটা কিনা গত 2 বছর থেকে বেশি। এবারে এখনো কোল্ড স্টোরেজ থেকে আলুটা বেরোয়নি। আমার ধারণা এই আলুর দামটা খুব 2-1 দিনে তাড়াতাড়ি কমে যাবে। উত্তরপ্রদেশ থেকে আলু আসছে, ফলে এই আলুর যে দামটা হঠাৎ করে হাইক হয়ে গেছে, এটা এতটা বাড়ার কথা না। চাষে দেরি হয়েছে, চাষেতে দেরি হওয়ার জন্য আলুর সাইজ সব ক্ষেত্রে ভালো হয়নি। আলটিমেটলি মুখ্যমন্ত্রীকেও ওয়াকিবহাল করবো, আর উনি একবার হস্তক্ষেপ করলে নিশ্চয়ই আরো তাড়াতাড়ি হবে। শুধু তো আলু নয়, মুরগির মাংসের দাম গত 1 সপ্তাহে 60 থেকে 80 টাকা বেড়ে গিয়েছে। অর্থাৎ পোলট্রির মুরগির মাংস কাটা যদি কিলো প্রতি 220 হতো, তাহলে এখন তা কোথাও 260, 280, কোথাও 300। কেন? আগামী কয়েকদিনের মধ্যে 300 টাকার কাছাকাছি চলে যাবে। এখন প্রায় চলছে তো 280 টাকার মধ্যে আমরা বেশি। প্রোডাক্ট তৈরি থেকে, বাচ্চা থেকে শুরু করে, আর আপনার যে খাবার, বিভিন্ন বাইরের যে ট্রান্সপোর্টের যে মালটা আসা যাওয়া, সমস্ত খরচাটাই লাইন থেকে বেড়ে গেছে অতিরিক্ত। তার জন্য এখন মুরগির মার্কেটটা এরকম চড়া দামে বিক্রি করে। 18-19 সালে যেখানে মুরগি খাদ্যের দাম যা ছিল, আজকে তা 77% বেড়েছে। পেট্রোলিয়াম প্রাইস বাড়ার জন্য ট্রান্সপোর্টিং কস্টের কারণে আরো 8.5% বেড়েছে। এজ এ গ্রস উৎপাদন কস্ট 70% মতো বেড়েছে টোটাল পোল্ট্রিতে। মুরগি খাদ্যের দাম বাড়ার জন্যই মুরগির দাম বেড়েছে। ভারতবর্ষ যদি এখনো পোল্ট্রি খাদ্যে ব্যবহৃত র মেটেরিয়াল বিদেশে রপ্তানি কন্টিনিউটি রাখে, তাহলে আগামী দিনে মুরগির দাম আরো বাড়বে, তাকে বন্ধ করা যাবে না। একেতে বাজার অগ্নিমূল্য, একেতে তেলের দাম আকাশ ছোঁয়া, একেতে রান্নার গ্যাসের দাম বাড়ছে। তারই মাঝে দেখা যাচ্ছে রিজার্ভ ব্যাংক তাদের রেপো রেট যেহেতু বাড়িয়েছে, সুতরাং গাড়ি আর বাড়ি আরো দামি হতে পারে। ঠিক কিভাবে? না, গাড়ি এবং বাড়ির ক্ষেত্রে যে ইএমআই আপনি গুনেন, সেই পরিমাণও হয়তো বাড়তে পারে। ব্যাংকিং সেক্টরের সঙ্গে যারা যুক্ত, তারা কি বলছেন? মানে আমাদের অর্থনীতি এখন মুক্ত হয়ে গেছে, সারা পৃথিবীতে কোনো কিছু ঘটলে কিন্তু তার এফেক্টটা কিন্তু আমাদের উপরে পড়ছে। যার ফলে কি হয়, প্রতিযোগিতামূলক যে বাজার অর্থনীতি, সেই অর্থনীতির ফলেই কিন্তু এটা হয়েছে। আজকে রাশিয়া ইউক্রেনে যুদ্ধ হয়েছে, রাশিয়া ইউক্রেনের যুদ্ধের ফলে দেখেছেন যে পেট্রোলের প্রাইস বেড়ে গেছে। পেট্রোলের প্রাইস যেই বেড়ে গেছে, ইনফ্লেশন রেট কিন্তু বেড়ে গেছে। ইনফ্লেশন বেড়ে যাচ্ছে মানে সমস্ত মানুষের হাতে টাকা বেড়ে যাচ্ছে, যার ফলে সেটাকে কন্ট্রোল করার জন্যে, যাতে ব্যাংক লোনটা কম দিতে পারে, রিজার্ভ ব্যাংক থেকে যদি লোন কম, যদি হাই রেট অফ ইন্টারেস্টে নিতে হয়, তাহলে লোনটাও কম দেবে। মানে মার্কেটে অর্থের ফ্লোটাকে কমানোর জন্য এটাকে করা হয়, যেহেতু ইনফ্লেশন বেড়ে গেছে বলে। এই খবরের পাশাপাশি দিনের আরো একটি গুরুত্বপূর্ণ খবর, সুপ্রিম কোর্টের খবর, যেখানে কেন্দ্রের ধাক্কা। কারণ রাষ্ট্রদ্রোহ আইন আপাতত স্থগিত করে দিল সর্বোচ্চ আদালত। আপাতত এই আইনে কাউকে গ্রেপ্তার করা যাবে না এবং রাষ্ট্রদ্রোহ আইনে ধৃতেরা জামিনের আবেদনও করতে পারবেন। সুপ্রিম কোর্টে ধাক্কা খেল কেন্দ্রীয় সরকার। রাষ্ট্রদ্রোহ আইন আপাতত স্থগিত করে দিল দেশের সর্বোচ্চ আদালত। 152 বছর আগে ভারতীয়দের বিদ্রোহে লাগাম পড়াতে এই আইন তৈরি করে ব্রিটিশরা। স্বাধীনতার 75 বছর পর অবশেষে থমকালো সেই আইনের গতি। সুপ্রিম কোর্টের নির্দেশ, কেন্দ্র রাষ্ট্রদ্রোহ আইন পুনর্বিবেচনা না করা পর্যন্ত এই আইন প্রয়োগ করা যাবে না। রাষ্ট্রদ্রোহ আইনে নতুন করে কোনো এফআইআর করতে পারবে না কেন্দ্র এবং রাজ্যের সরকার। এই আইনে কাউকে গ্রেপ্তার করা যাবে না, কোনো তদন্তও করা যাবে না। রাষ্ট্রদ্রোহ আইনে যে সমস্ত মামলা চলছে সব আপাতত স্থগিত। রাষ্ট্রদ্রোহ আইনে বন্দীরা জামিনের আবেদন করতে পারবেন।
গত ১.৫ শতকে এই প্রথম স্থগিতাদেশ পড়ল রাষ্ট্রদ্রোহ আইনে। গত বছর রাষ্ট্রদ্রোহ আইন বা ভারতীয় দণ্ডবিধির ১২৪-এর এ ধারাকে চ্যালেঞ্জ করে একাধিক মামলা দায়ের হয় সুপ্রিম কোর্টে। অভিযোগ ওঠে আইনটি অপব্যবহারের। প্রথমে কেন্দ্রের প্রতিনিধি হিসেবে অ্যাটর্নি জেনারেল এই আইন অটুট রাখার পক্ষে সওয়াল করেন। পরে অবস্থান বদলে আইন পুনর্বিবেচনা করতে রাজি হয় মোদী সরকার। কিন্তু আদালতে সওয়াল করতে গিয়ে এও বলে আইন পুনর্বিবেচনার দায়িত্ব মোদী সরকারের উপরেই ছাড়া হোক। পাল্টা সুপ্রিম কোর্ট প্রশ্ন করে ৩-৪ মাসের মধ্যে কি আইন পুনর্বিবেচনার কাজ শেষ হবে? ততদিন কি রাষ্ট্রদ্রোহ আইনে দায়ের হওয়া মামলাগুলি স্থগিত রাখা হবে? মঙ্গলবার প্রশ্ন করল সুপ্রিম কোর্ট। বুধবার আইনে আপাতত স্থগিতাদেশ। জুলাইয়ের ৩য় সপ্তাহে ফের এই মামলার শুনানির সম্ভাবনা। নিউজ ১৮ বাংলা। সুপ্রিম নির্দেশে আপাতত স্থগিত রাষ্ট্রদ্রোহ আইন। সরগরম জাতীয় রাজনীতি। বিরোধীদের নিশানায় মোদী সরকার আর পাল্টা লক্ষণ রেখা স্মরণ করালেন কেন্দ্রীয় আইনমন্ত্রী। রাষ্ট্রদ্রোহ আইন রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ দমনের আইন। ব্রিটিশ আমলে এই আইনের ব্যবহার হতো ভারতীয়দের বিদ্রোহ দমনের জন্য। ব্রিটিশরা ভারত ছাড়লেও রাষ্ট্রদ্রোহ আইন ভারত ছাড়েনি। স্বাধীন ভারতে বারবারই অভিযোগ উঠেছে এই আইনের অপব্যবহারের। গত কয়েক বছরে রাষ্ট্রদ্রোহ আইন নিয়ে মোদী সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছে বিরোধীরা। অভিযোগ করেছে বিরোধীদের কণ্ঠরোধের জন্য রাষ্ট্রদ্রোহ আইনকে ব্যবহার করছে মোদী সরকার। গত বছর জুলাইয়ে এই নিয়ে উদ্বেগ প্রকাশ করে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এন.ভি. রামানা বলেন, আইনের অপব্যবহার এমন পর্যায়ে গিয়েছে যাতে মনে হচ্ছে গাছ কাটতে বললে যেন জঙ্গল সাফ করা হচ্ছে। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চের রায় আপাতত স্থগিত সেই রাষ্ট্রদ্রোহ আইন। যতক্ষণ পর্যন্ত ইউএপিএ আইনটা থাকছে ততক্ষণ পর্যন্ত এই সিডিশন বা রাষ্ট্রদ্রোহ আইন বাতিল করার সম্পূর্ণ সুবিধা কিন্তু পাওয়া যাবে না। এই আইনটা, এই যে রাষ্ট্রদ্রোহ আইনটা প্রায় হুবহু ইউএপিএ এর মধ্যে ঢোকানো রয়েছে। সুপ্রিম কোর্টে বুধবারের নির্দেশ ঘিরে সরগরম জাতীয় রাজনীতি। খোঁচা দিয়ে রাহুল গান্ধী টুইটারে লিখেছেন, সত্যি কথা বলা দেশপ্রেম, দেশদ্রোহিতা নয়। কাপ্পান হাতরাস যাচ্ছিল পথেই তাকে অ্যারেস্ট করানো হয়েছে সেডিশন। আপনি মুনাওয়ার সিদ্দিকী, মুনাওয়ার কি নাম ওই সিদ্দিকী, ওই যে কমেডিয়ান, সে জোকটা এখনো ক্র্যাক করেনি, তাকে নিয়ে তো সবাইকে এই আইনের মধ্যে ধরা হয়েছে। আর এই আইনটা একটা অথরিটেটিভ ম্যানারে বেআইনি ভাবে সবসময় প্রযোজ্য। তাই এই আইন হ্যাজ নো প্লেস ইন ডেমোক্রেসি। পুনর্বিবেচনা আর প্রত্যাহার এক জিনিস নয়, কিন্তু সরকার যখন বলছে পুনর্বিবেচনা করব, এর মধ্যে অন্য কোনো দূরভিসন্ধি আছে কিনা সেটা ভবিষ্যৎ বলবে, কিন্তু আপাতত আমরা এই রায়কে স্বাগত জানাচ্ছি। आजाद भारत के अंदर इस तरह के कानून का कोई मतलब नहीं है। अब जुलाई के अंदर जब वो फिर सुप्रीम कोर्ट बैठेगी, इस केस को आगे ले जाने के लिए सुनवाई होगी। हमारी आग्रह यही है कि इस कानून को आप हमारे कानून के किताब से हटा दें। We respect the court, we respect the independence of the court, but there are things which is called Lakshman Rekha. All the organs of the state must respect each other. রাষ্ট্রদ্রোহ আইন ঘিরে এভাবেই চড়ছে পারদ। নিউজ 18 বাংলা। কখনো গ্রেপ্তার ভারভারা রাও, ফাদার স্ট্যান শামি, কখনো উমর খালিদ। গত কয়েক বছরে রাষ্ট্রদ্রোহ আইনের অপব্যবহারের অভিযোগ উঠেছে বারবার। রাষ্ট্রদ্রোহ আইন, এই আইন নিয়ে বিতর্ক বহু যুগের। মোদী সরকারের আমলে বারবার উঠেছে এই আইনের অপব্যবহারের অভিযোগ। 2016 জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের বাম ছাত্রনেতা কানাইয়া কুমার সহ বাকিদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ আইনে মামলা করা হয়। 2018 ভীমা কোরেগাঁও মামলায় তেলেগু কবি অধ্যাপক বরাবরা রাওয়ের বিরুদ্ধে মামলা। এই মামলায় একাধিক সমাজকর্মীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা দায়ের হয়। 2020 সিএএ বিরোধী আন্দোলনে উমর খালিদ সহ অন্যদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা। 2021 কৃষক আন্দোলনের সমর্থনে টুল কিট পোস্ট দিশা রবির বিরুদ্ধে আইন প্রয়োগ।
বন্দি অবস্থাতেই মৃত্যু হয় ভীমা কোরেগাঁও মামলায় গ্রেফতার হওয়া প্রবীণ ফাদার স্ট্যান স্বামীর। 2020 সালের সেপ্টেম্বর থেকে বন্দী রয়েছেন উমর খালিদ। যারা এই আইনের সৃষ্টিকর্তা সেই ব্রিটিশরা 2009 সালে নিজেদের দেশেই এই আইন বাতিল করেছেন। 1798 সালে সংবাদপত্রের সমালোচনা বন্ধ করতে রাষ্ট্রদ্রোহ আইন তৈরি করে আমেরিকাতেও এখন আর সেই আইন নেই। কিন্তু ভারতে এখনো এই আইন দিব্যি চলছে। এ নিয়ে আগেও বারবার প্রশ্ন উঠেছে, শাসকের সমালোচনা মানেই কি রাষ্ট্রদ্রোহিতা? বাক স্বাধীনতার শেষ এবং দেশদ্রোহিতার শুরু কোথায়? এটা কে ঠিক করে দেবে? নিউজ 18 বাংলা। ব্রিটিশ জমানার আইন, গ্রেপ্তার করা হয় বাল গঙ্গাধর তিলককে, প্রয়োগ করা হয় গান্ধীজির বিরুদ্ধেও। সেই আইন এখনো চলছে। মস্তিষ্ক প্রক্ষালন সেটা কি যন্ত্র? মস্তিষ্ক প্রক্ষালন যন্ত্র এমন কল যাতে রাজকার্য হয়ে যায় জল। এর সাহায্যে রাজভক্তি প্রকাশে নারাজ্যে তারে করে তোলা এই কনিষ্ঠ রাজভক্ত মোটে নয় শক্ত। ভারত তখন ব্রিটিশ উপনিবেশ। ভারতীয়দের চুপ করাতে তৈরি করা হয় রাষ্ট্রদ্রোহ আইন। 1870 সালে ভারতীয় দণ্ডবিধিতে রাষ্ট্রদ্রোহ আইন যুক্ত করে ব্রিটিশ সরকার। 1891 সালের 7ই আগস্ট বঙ্গবাসী পত্রিকার সম্পাদক রামচন্দ্র বন্দ্যোপাধ্যায় এই আইনে প্রথম গ্রেফতার। লোকমান্য বাল গঙ্গাধর তিলক 3 বার রাষ্ট্রদ্রোহ আইনে গ্রেফতার হন। ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকির সমর্থন এবং বঙ্গভঙ্গ আন্দোলন নিয়ে লেখার জন্য তিলকের 6 মাস কারাদণ্ড হয়। হরিজন পত্রিকায় প্রবন্ধের জন্য মহাত্মা গান্ধীর বিরুদ্ধেও রাষ্ট্রদ্রোহ আইন প্রয়োগ করা হয়। 1929 সালে রাষ্ট্রদ্রোহ আইন প্রত্যাহারের ডাক দেন গান্ধীজি। গান্ধীজির কথায় এই আইন আসলে আইন শব্দটির ধর্ষণ। দেশের জনক চেয়েছিলেন বাতিল হোক, কিন্তু তাও স্বাধীনতার পরেও বহাল তবিয়তে রাষ্ট্রদ্রোহ আইন। নিউজ 18 বাংলা। অর্জুন চৌরাসিয়া মৃত্যু তদন্তের খবরে নজর রাখা যাক, কারণ ময়না তদন্তের রিপোর্টে পুলিশ একরকম নিশ্চিত কাশীপুরের অর্জুন চৌরাসিয়া আত্মঘাতী হন, তাকে খুন করা হয়নি। এর পরের দিনই তদন্তের সহযোগিতায় প্রথমবার থানায় মৃতের পরিবার। মৃতের দাদাকে চিতপুর থানায় 4.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ। আত্মহত্যার কারণ খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে পুলিশ। 6ই মে কাশীপুরে যুবকের অস্বাভাবিক মৃত্যু। মঙ্গলবার হাইকোর্টে ময়নাতদন্তের রিপোর্টে খুনের তত্ত্ব খারিজ। এই পরিস্থিতিতে রাজ্য পুলিশের উপরেই ভরসা রাখছে কাশীপুরে মৃত অর্জুন চৌরাসিয়ার পরিবার। বুধবার সকাল 11টায় চিতপুর থানায় পৌঁছন অর্জুনের দাদা আনন্দ চৌরাসিয়া। দুপুর 3:30 পর্যন্ত তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। সূত্রের খবর, পুলিশ জানতে চায় ঘটনার আগের দিন অর্জুন কখন বাড়িতে ফেরেন, অর্জুন যখন ফেরেন তখন বাড়িতে কে কে ছিলেন, ঘটনার রাতে অর্জুন কখন বাড়ি থেকে বের হন, কেউ কি অর্জুনকে হুমকি দিয়েছিলেন। যেভাবে ইনকোয়ারি করছে আমরা সেভাবে সহযোগ করছি ওনাকে। ওর গার্লফ্রেন্ড ছিল? এমনি কোনো অনলাইন কোনো গেম খেলতো, জুয়া জাতীয় কিছু খেলতো? এটা জাজ হচ্ছে, জাজ হওয়ার পরেই বোঝা যাবে। কি নিয়ে গেল পুলিশ? কি নিয়ে গেল? পুলিশ ওনাকে ওনার যে ব্যাগটা, টিফিন ব্যাগটা, ওটা নিয়ে গেছে। এদিন কাশীপুরে অর্জুন চৌরাসিয়ার বাড়িতে যান সিটের তদন্তকারীরা। অর্জুনের মাকে তারা জিজ্ঞাসাবাদ করেন। মানে ইনকোয়ারি করছেন কি ছেলে কোথায় কাজ করতো, কি করতো, এসব জিজ্ঞেস করছেন। ওনার ইনকোয়ারি এখন চলছে, তো আমাদেরকে যা জিজ্ঞেস করলো সেটাই বলা হলো। অর্জুন যে মাস মাইনে পেত প্রত্যেক মাসে, সেই টাকা কোথায় খরচ করতো, কি বৃত্তান্ত, এই নিয়ে তোমার মা এবং তোমায় কি জিজ্ঞাসাবাদ করা হয়েছে? জিজ্ঞেস করা হচ্ছিল কি করে, তো সেই টাকাটা আমরা বাড়িতে দিত, কিছুটা ওর কাছে থাকতো, তো সেটা যেভাবে ইনকোয়ারি করছে আমরা সেভাবে সহযোগ করছি ওনাকে। গেঞ্জি কারখানায় কাজ করতেন অর্জুন, বেতন পেতেন মাসে 1013। অর্জুন কি আর্থিক সমস্যায় ভুগছিলেন, পারিবারিক কোনো সমস্যা ছিল, খতিয়ে দেখছেন তদন্তকারীরা। অর্জুন যে মাস মাইনে পেত সেই বেতনের টাকা কোন খাতে খরচ করত, এমনকি অর্জুনের কোনো প্রেমের সম্পর্ক ছিল কিনা, এমনই বিভিন্ন বিষয় নিয়ে তার পরিবারের 2 সদস্য, তার দাদা আনন্দ এবং মাকে দীর্ঘ জিজ্ঞাসাবাদ করে তদন্তকারী অফিসারেরা। মূলত তদন্তের স্বার্থেই এদিনের জিজ্ঞাসাবাদ। ক্যামেরায় বিপুলের সঙ্গে অমিত, নিউজ 18 বাংলা, কলকাতা। কল আছে, জলও পড়ে, কিন্তু সেই জল পানের যোগ্যই নয়।
তাই কেনা জলই ভরসা রোগীর আত্মীয়দের। তীব্র জলসংকট ক্যানিং মহকুমা হাসপাতালে, নাজেহাল রোগীর পরিজনেরা। ক্যানিং মহকুমা হাসপাতাল, প্রতিদিন হাজার হাজার রোগী, রোগীর পরিজনদের ভিড়। ক্যানিং 1, ক্যানিং 2, বাসন্তী, গোসাবা ব্লক ছাড়াও ফুলতলি, জয়নগর থেকে উত্তর 24 পরগনার সন্দেশখালী, হিঙ্গলগঞ্জ বিস্তীর্ণ এলাকার বাসিন্দারাই এই হাসপাতালের উপর নির্ভরশীল। গুরুত্বপূর্ণ এই হাসপাতালেই জল সংকট। এখানে কল আছে, কিন্তু জল খাওয়ার যোগ্য নয় বলে অভিযোগ। জলের সমস্যা, খুব অসুবিধা। জল আছে খুব নোংরা, জল খাওয়া যাচ্ছে না। অভিযোগ, দীর্ঘদিন হাসপাতালে জলের ট্যাঙ্ক পরিষ্কার করা হয় না। কল আছে কিন্তু খাওয়ার জল খাওয়া যাচ্ছে না। সে জলের ব্যবস্থা খুব খারাপ, জল কিনে খেতে হচ্ছে আমাদের। বাধ্য হয়ে রোগীর পরিজনদের জল কিনেই খেতে হয়, অথবা হাসপাতালের বাইরে বেরিয়ে দূরের টিউবওয়েলের জল। অভিযোগ, এই সমস্যা অনেক দিনের, কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ কোনো ব্যবস্থাই নিচ্ছে না বলে অভিযোগ। সুপারিনটেন্ডেন্ট যিনি আছেন এবং আমাদের ক্যানিং 1 বিডিও এবং মাননীয় এসডিওকে আমি বলছি, যাতে জরুরি ভিত্তিতে আগামী 72 ঘন্টার মধ্যে যাতে পেশেন্ট পার্টি বা রোগীর পরিবার বা রোগীরা যাতে পানীয় জল পায়, বিশুদ্ধ পানীয় জল, সব রকম ব্যবস্থা গ্রহণ করা হয়। হাসপাতালে নতুন করে জলের পাইপলাইন বসানোরও আশ্বাস দিয়েছেন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা বাসন্তীর তৃণমূল বিধায়ক শ্যামল মণ্ডল। ক্যানিং থেকে অনুপ বিশ্বাস, নিউজ 18 বাংলা। বর্ধমানে মিষ্টি হাব সরকারের স্বাদের প্রকল্প চালু হয়েও এই হাব বারবার বন্ধ, কিন্তু কেন? মিষ্টি হাবের মিষ্টি স্বাদ এখনো অধরা। 2017 সালের 7ই এপ্রিল মিষ্টি হাবের উদ্বোধন হয়। তারপর এই মিষ্টি হাব বারবার খুলেছে, বারবার বন্ধ হয়েছে। গত সপ্তাহেও প্রশাসনিক বৈঠকে মিষ্টি হাবের খোঁজ নেন মুখ্যমন্ত্রী। অবিলম্বে মিষ্টি হাব চালুর নির্দেশও দেন। না খোলে 6 মাসের মধ্যে, তাহলে অন্য লোককে দিয়ে দাও। আমি যদি গভর্নমেন্ট থেকে স্টল দিই, সে যদি না খোলে, তাহলে সেলফ হেল্প গ্রুপগুলোকে দিয়ে দাও, তারা কাজ পাবে। শক্তিগড়ের ল্যাংচা, কৃষ্ণনগরের সরপুরিয়া, নবদ্বীপের দই, জয়নগরের মোয়া, কলকাতার রসগোল্লা, সবেরই স্টল রয়েছে বর্ধমানের এই মিষ্টি হাবে। এক ছাদের তলায় বিখ্যাত সব মিষ্টি। এই ভাবনাতেই মিষ্টি হাব তৈরির পরিকল্পনা রাজ্য সরকারের, কিন্তু এখনো এই মিষ্টি হাব নিয়ে মিষ্টি খবর মিলছে না। কিন্তু কেন বারবার বন্ধ মিষ্টি হাব? ব্যবসায়ীদের দাবি, ক্রেতা না মেলাতেই বন্ধ রাখতে হচ্ছে ব্যবসা। জাতীয় সড়কের ধারে জনবসতিহীন এলাকায় তৈরি করা হয়েছে হাব। জাতীয় সড়ক দিয়ে যাদের যাতায়াত, তারাই শুধুমাত্র ক্রেতা। কিন্তু মিষ্টি হাবের আশপাশে বাস বা গাড়ি দাঁড় করানোর কোনো জায়গা নেই। 2 নম্বর জাতীয় সড়ক ধরে কলকাতা থেকে দুর্গাপুর যাওয়ার পথে মিষ্টি হাব। এর 1 কিলোমিটার আগেই শক্তিগড়ের ল্যাংচার দোকান। শক্তিগড়েই মিষ্টি কিনে নিচ্ছেন অনেকে, ফলে মিষ্টি হাবে ক্রেতার অভাব। মিষ্টি হাব চালানোর জন্য ওরা যে যত এসবি, এসটি, নর্থের বাসগুলো আছে, সেগুলো সব কটাকে স্টপেজ দেবে। কলকাতা থেকে ছেড়ে এসে প্রথম স্টপেজ হবে মিষ্টি হাব। 20 মের মধ্যেই তারা সব খোলে, তাহলে খুব ভালো। এবং তার জন্য যেরকম প্রশাসনিক সহযোগিতা দরকার, আমরা স্টেট বাসের আমাদের আরটিও ওখানে উপস্থিত ছিলেন, তিনিও স্টেট বাসকে চিঠি করছেন কলকাতা থেকে ফার্স্ট স্টপেজ হবে ল্যাংচা হাব। আমাদের এন্ড থেকে একটা চেষ্টা করব কি যে আমাদের বাসগুলো আছে সেটা ওখানে দাঁড়াবে। আমরা ওদেরকে 1 মাসের টাইম দিয়েছি। 30 জুনের মধ্যে যদি ওরা কন্টিনিউসলি দোকানগুলো রান না করবে, তাহলে আমরা অ্যালটমেন্টটা ক্যান্সেল করে দেব। মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে তৎপর প্রশাসন। ব্যবসায়ীদের দাবি দাওয়া খতিয়ে দেখে ফের মিষ্টি হাব চালুর উদ্যোগ। বর্ধমান থেকে ক্যামেরায় সন্দীপ পালের সঙ্গে শরদিন্দু ঘোষ, নিউজ 18 বাংলা। কাজিরাঙ্গার গোল্ডেন ফ্রেম, এক ফ্রেমে বন্দি রয়্যাল বেঙ্গল টাইগার, এক শৃঙ্গ গন্ডার, মোষ ও হরিণ। ভিডিওটি তুলেছেন বেঙ্গালুরুর এক পর্যটক এবং বিশেষজ্ঞরা একে গোল্ডেন ফ্রেম আখ্যা দিয়েছেন।